ডক্টর ইউনূস বিরাট অন্যায় করছে, এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে নিচ্ছে না এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এই জন্য যুক্তরাষ্ট্রের সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে। এবং আসিফ নজরুল সার গতকাল স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে। যতটুকু তথ্য পেলাম, আসিফ নজরুলের কুটচালের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা ভারতে তাদের দল পাঠাবে না, এটা তারা সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু আসিফ নজরুল গং এবং সুৎখুর ইউনূস গং তাদেরকে বাধ্য করেছে। 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। ওই 14 জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে। এখন নির্বাচনের আগ মুহূর্তে নাকি তারা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দেখবেন যে রাজপথ একদিনের মধ্যে আওয়ামী লীগ দখল করে ফেলেছে, বুঝেন নাই? আর এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে। ভেনেজুয়েলার পর আরো 3টে দেশকে টার্গেট করলো আমেরিকা এবং অবিশ্বাস্যভাবে গোটা বিশ্বের সামনে সাংবাদিক সম্মেলনে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি 3টে দেশের নাম ঘোষণা করে দিলেন এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন, এখনো সময় আছে, শুধরে যাও। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্কবার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নির্ভর শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। ডক্টর ইউনূসের পাশে কিন্তু আর কেউ নেই, ফলে এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস যে তার কি হবে। তিনি নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গেছে। দর্শক মণ্ডলী, এই ঘটনার পরপরই বেশ কিছু বিশ্লেষক বলছেন যে এমন ঘটনা বাংলাদেশেও ঘটতে পারে। তবে এই ঘটনাটি কারা ঘটাতে পারে? আমেরিকা ঘটাতে পারে নাকি পার্শ্ববর্তী দেশ ভারত ঘটাতে পারে? দর্শক, আমেরিকার প্ল্যানে ভারত কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে কিডন্যাপ করতে পারবে? আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি আমেরিকান একজন রাজনীতিবিদের সাথে আমি কথা বললাম, যিনি বাংলাদেশের রাজনীতির উপরে কাজ করছেন। তো তার কাছে আমি জিজ্ঞেস করলাম এই অবস্থায় নির্বাচন যা হতে যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং বিশ্ব রাজনীতির অবস্থান কি এবং ডক্টর ইউনূস কি করতে পারেন। তা তিনি পরিষ্কার বললেন যে দেখুন, যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ভারতের সাথে এক হয়ে ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচন চায়। কোনো বিশেষ দলকে নির্বাচনের আগে তাদের নিবন্ধন স্থগিত রেখে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস স্থগিত রেখে যে নির্বাচন করতে চাচ্ছে, এটা দুরভিসন্ধমূলক। এবং আমরা খবর নিয়েছি, তিনি বললেন যে বাংলাদেশের 50%-এরও বেশি মানুষ সেই দলটিকে পছন্দ করে, এমন একটি দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণে অধিকার স্থগিত রেখেছে। এইটা করে ডক্টর ইউনূস বিরাট অন্যায় করছে, এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে নিচ্ছে না। একটি দলে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তাকে দেশের আইন অনুযায়ী তার অপরাধের বিচার করার বিধান আছে, কিন্তু সেই কয়েকজন লোকের অপরাধের জন্য টোটাল দলকে বাদ দিয়ে দেওয়া সকল অ্যাক্টিভিটিস থেকে, এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এই জন্যে যুক্তরাষ্ট্রের সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে এবং সেই অনুযায়ী উনি এটাও বললেন যে সম্প্রতি ফর্মার প্রাইম মিনিস্টার মিসেস জিয়া মারা গেছেন, উনি এইভাবে বললেন যে সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত হয়ে জামাতের সাথে আলাদা মিটিং করেছেন এবং বিএনপির সাথে আলাদা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে উভয় পক্ষকে বলে আসা হয়েছে যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচন চায়, ভারত ইনক্লুসিভ নির্বাচন চায়, এগুলো তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। তাতে এটা যদি তারা ইনক্লুসিভ নির্বাচন না করে, সকল দলের অংশগ্রহণ নির্বাচন না করে, তাহলে যে বিতর্কিত অবস্থা হবে তা সামাল দিতে পারবে না ডক্টর ইউনূস। এই জন্য ডক্টর ইউনূসের জন্য কোনো চয়েস আর খোলা নেই, হয় তাকে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, না হয় তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে তার পদের দায়িত্ব দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে। আন্তর্জাতিক বিভিন্ন দেশ মিলে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে। এর মধ্যে হঠাৎ আমি বাংলাদেশ থেকে একটি খবর পেলাম যে 7 জানুয়ারি তারিখে এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই নির্বাচন বন্ধের ব্যাপারে দাবি উঠবে এবং আরেকটি বড় দলের পক্ষ থেকে 11 জানুয়ারি তারিখে নির্বাচন বন্ধের দাবি উঠবে। এখন থেকে বেশ কিছু পক্ষ নির্বাচন বন্ধের দিকে যাবে। আবার জামাতের যেহেতু পরিচিতি প্রকাশ পেয়ে গেছে যে ভারতের সাথে 5 মাস আগে দেখা করে চুক্তিবদ্ধ হয়েছে যে ভারত যেভাবে চাইবে জামাত যদি ক্ষমতায় যায় জামাত সেভাবে চলবে। তো এটা এতদিন 5 মাস যাবৎ গোপন ছিল, কিন্তু রয়টার্সে ইন্টারভিউর সময় জামাতের আমির শফিকুর রহমানের
কে প্রশ্ন করে করে রয়টার্স এই কথাটা বের করে নিয়েছে, কারণ রয়টার্সের কাছে ইনফরমেশন ছিল, ওই ইনফরমেশন সত্যতা তারা বের করে নিয়েছে। কিন্তু জামাতের পক্ষ থেকে কখনো জানানো হয়নি কোনো মিডিয়াকে বা দেশবাসীকে বা কোনোভাবেই যে ভারতের সাথে তাদের একটা অলিখিত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা ভারত যেভাবে চাইবে বাংলাদেশ সেভাবে চলবে। তো এই বিষয়গুলো এবং একই সময় তারেক রহমানের দেশে ফেরা এবং তার রাজনীতিতে পূর্ণাঙ্গ অংশগ্রহণ এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই যে সিম্প্যাথি অবস্থা জনগণের, সবকিছু মিলায় যেভাবে মনে করা হচ্ছিল যে জামাত বোধহয় ক্ষমতায় যাচ্ছে, বিএনপি হেরে যাচ্ছে, এখন পরিবেশটা সেই জায়গায় নেই। এই জন্যে জামাত ইমিডিয়েটলি বিএনপির সাথে মিটিং করেছে এবং সেখানে সর্বদলীয় সরকার গঠনের একটা প্রস্তাব দিয়েছে এবং জামাত 40টা সিট চেয়েছে এই নির্বাচনে। বিএনপি, আমার জানা মতে যতটুকু শুনলাম, বিএনপি রাজি হয়নি। তাতে সবকিছু মিলে জামাত যদি বোঝে যে তাদের অবস্থা খুব খারাপ হবে নির্বাচনে, বিশেষ করে এই জুলাই যোদ্ধাদেরকে, এনসিপি বা এদেরকে নেওয়ার পরে মানুষের সিম্প্যাথি জামাতের উপর থেকে আরো উঠে গেছে। যারা জামাতকে ভোট দেবে বলে চিন্তা করেছিল, তারা এই জুলাই যোদ্ধাদের এদেরকে সহ্য করতে পারছে। এরা ভণ্ড। এরা 2 দিন আগে জামাতের বিরুদ্ধে কথা বলেছে, তার আগে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। এরা ভণ্ড, এরা এক এক সময় এক এক কথা বলে। আর এরা হলো কেউ ছাত্র, কারো ছাত্র তো মাত্র শেষ হয়েছে, কিন্তু এদের যে টাকার সম্পর্কে এদের যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছে লিগাল ভাবে, শুধু তাদের নামে যে টাকা আছে তাও তো কোটি টাকা। আর এরপরে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন অ্যাকাউন্টে প্রচুর টাকা, এবং তারা সুইস ব্যাংক সহ বিদেশের অনেক ব্যাংকে তাদের টাকা পাচার করেছে বলে এমনও তথ্য বেরিয়ে আসছে। তাতে জুলাই যোদ্ধাদেরকে যারা সহযোগিতা করেছিল তাদের মন ভেঙে গেছে। বিশেষ করে তরুণ সমাজ যারা এদের পেছনে ছিল, তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে, তারা একের পর এক পদত্যাগ শুরু করেছে। সব মিলিয়ে এই এনসিপির অবস্থা সবচাইতে এখন করুণ অবস্থা। এইরকম জায়গায় যে এনসিপিকে সাথে নেওয়াতে জামাতের রাজনীতির ক্ষতি হচ্ছে, আবার তাদেরকে বাদও দিতে পারছে না, এমন একটা জায়গায় জামাত। তাতে মনে হচ্ছে জামাতও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে যে সারা দেশে অবৈধ অস্ত্র এবং নিরাপত্তা নেই মানুষের, এবং জীবন হুমকির মুখে, আইন শৃঙ্খলার পরিবেশ সহজ নেই, এরকম একটা অবস্থায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, এটা জামাত বলতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে, নির্বাচন হয়তো তফসিল পিছিয়ে যাবে এবং কয়েক মাস পরে হয়তো নির্বাচন হবে। সেই সময় সম্ভবত আদালত থেকে একটি আপিলের ডিভিশন থেকে একটি ডিসিশন আনা হবে, এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সবকিছু মিলায় সেরকম একটা জায়গায় যাচ্ছে। আগামী কয়েকদিনের ভিতরে অনেক কিছু জানা যাবে, তবে জানুয়ারির 15 তারিখের ভিতরে অনেক কিছু ঘুরে দাঁড়াতে পারে। আসলে মানুষ যখন ক্ষমতার শেষ দিকে চলে যায়, যখন পতনের খুব কাছাকাছি চলে আসে, তখন অসংখ্য ভুল ভ্রান্তি করে, অসংখ্য ভুলভাল সিদ্ধান্ত নেয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনূসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে। মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে যে নাটকগুলা গত কয়েকদিন থেকে মঞ্চায়িত হচ্ছে, এই নাটকে নতুন করে জল ঢেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মুস্তাফিজকে খেলতে দেয়নি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আলোচনা সভার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমকে তারা আগামী টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে পাঠাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে আবেদন জানিয়েছে, এক প্রকার আকুতি মিনতি করেছে যে বাংলাদেশের যে খেলাগুলো আছে সেগুলো যাতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। পৃথিবীতে ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন ভারত, পৃথিবীতে ক্রিকেটের সবথেকে বড় বড় স্পন্সরগুলো যেগুলো হয় সবগুলো ভারতীয় কোম্পানিগুলো করে। ভারতে যদি একটা ম্যাচ না হয়, সেক্ষেত্রে সেই ম্যাচের স্পন্সর কমে যাবে সামগ্রিকভাবে। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে যদি ভারতে টি-20 বিশ্বকাপের খেলায় বাংলাদেশ অংশ না নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু আসিফ নজরুল, সুৎখুর ইউনূস এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের প্রেসারের কারণে আমিনুল ইসলাম বুলবুল দালাল, এই দালাল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম আগামী টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাকিস্তানের মতো ভিখারি হওয়ার দিকে আগাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে মৌলবাদী মানসিকতার ব্যক্তিবর্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে কখনোই ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আসিফ নজরুল সার গতকাল স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে। যতটুকু তথ্য পেলাম, আসিফ নজরুলের কুটচালের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা ভারতে তাদের দল পাঠাবে না। এটা তারা সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু আসিফ নজরুল গং এবং সুৎখুর ইউনূস গং তাদেরকে বাধ্য করেছে। বাংলাদেশের একটা অহংকারের জায়গা, একটা আত্মসম্মানের জায়গা, বাংলাদেশের একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতির জায়গা বাংলাদেশ ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে। বাংলাদেশের তথাকথিত ক্রিকেট বুদ্ধারা বলতেছেন খেলার মধ্যে রাজনীতি কেন টানতে হবে, তাহলে খেলার মধ্যে সাকিবের রাজনীতি কেন টেনে আনলেন? সাকিব তো নাম্বার 1 অলরাউন্ডার, সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, সাকিব তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা, বাংলাদেশের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আওয়ামী লীগ করার অপরাধে দেশে ঢুকতে দেওয়া হলো না, মিথ্যা মামলা দেওয়া হলো। দেশে আসতে চাইলো, ক্ষমা চাইলো, তারপরে তাকে দেশে ফিরতে দেওয়া হলো না, কারণ সে আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর। তখন রাজনীতি হয় নাই। ও সাকিবের ক্ষেত্রে আওয়ামী লীগ করে বিধায় সাকিবের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য, আর মুস্তাফিজ নিরপেক্ষ, মুস্তাফিজের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য না। মুস্তাফিজকে ভারত খেলতে দেনি, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতে পাঠানো যাবে না। নিরাপত্তা ইস্যুতে জঙ্গিদের আবার কিসের নিরাপত্তা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসংখ্য ক্রিকেটার তো জঙ্গি, তানজিম, সাকিব আরো অনেকে আছে, এরা জঙ্গি। এদের আচার আচরণ, চিন্তা চেতনা, ফেসবুকের স্ট্যাটাসের লেখার ধরন সবকিছু দেখলে মনে হয় এগুলো একটা জঙ্গি। তো জঙ্গিদেরকে ভারত কেন খেলতে দিবে তাদের দেশে নিয়ে? ভারত তো মৌলবাদকে প্রশ্রয় দেয় না, মৌলবাদকে সমর্থন করে না। বললাম না, বাঙালির একটা মাত্র অহংকারের জায়গা বাংলাদেশ ক্রিকেট, এই ক্রিকেটটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে। এই ক্রিকেট বোর্ডে গত 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়নি, 17 মাসের থেকে বেশি দুর্নীতি হয়েছে, এবং এটার প্রমাণ আপনারা খুব জলদি পেয়ে যাবেন। 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। কয়েক মাস আগে তিনি এই সকল বিষয় নিয়ে অনেক বেশি
জলগোলা করেছিল, এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। ওই 14 জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে, এখন নির্বাচনের আগ মুহূর্তে নাকি তারা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু কে এই 14 জন বা কে এই 14 জনের টিম যে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য কাজ করছে? জুলকারনাইন সাহেব তখনও কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি, এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না। অনেকেই জাস্ট আন্দাজে ঢিল মারছে, বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে, কেউ ডক্টর সরকারের ভিতরে আছে, কেউ বিএনপির ভিতরে আছে, মানে এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে। আমার ব্যক্তিগত কথা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য 14 জনের টিম কাজ করা লাগতেছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। আন্তাজি একটা ঢিল মেরে দিলাম, 14 জনের টিম কাজ করছে, ইনসাইডার আছে 9 জন, আউটসাইডার আছে 6 জন, এভাবে বলে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। একবার বলা হয় 14 জনের কথা, আরেকবার বলা হয় 15 জনের কথা। আরে ভাই, বাংলাদেশের 18 কোটি জনগণ কিছুদিন পরে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য কাজ করবে। কেন কাজ করবে? কারণ পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে, যদি বিএনপি আসে, বিএনপির কর্মকাণ্ড দেখে 3 মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজপথে জনগণ নামবে, রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরাও জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে। তো এখানে 14 জনের টিম লাগে কেন, 15 জনের টিম লাগে কেন? এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না। শেখ হাসিনাকে যারা ভালোবাসে এবং যারা আওয়ামী লীগের কর্মী, তারা তো সকলেই চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। 14 জনের টিম বানিয়ে বলেন, 15 জনের টিম বানিয়ে বলেন, বাংলাদেশে কি শুধু 14 জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে? কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। তাহলে বলতে পারেন কোটি মানুষের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনা আর অনেক আগে দেশে ফিরে আসতো, শুধু একমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশে ফিরে আসতেছে না। কারণ তিনি যদি এখন বাংলাদেশে ফিরে আসে একদিনের ঘোষণা দিয়ে, ইন্ডিয়া থেকে কতক্ষণ বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে, আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে পাগল পাগল হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারাও রাজপথে নামবে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে, মেসাকার পরিস্থিতি হবে, কে কাকে মারছে কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা সকল বিষয়ে আগে হ্যান্ডেলিং হোক, শান্ত হোক, সকল কিছু ঠিকঠাক করে দেশে ফিরে আসবে। সেজন্য শেখ হাসিনা এখনো ভারতে বসে আছে এবং ভারতও সে কারণে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তাই এই ধরনের যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন 14 জনের টিম কাজ করছে, 15 জনের টিম কাজ করছে, সরকারের ভিতরে আছে, প্রশাসনের মধ্যে আছে, আরে ভাই সারা বাংলাদেশই তো আওয়ামী লীগময়। এখন আপনি অলিতে গলিতে যেখানে যাবেন আওয়ামী লীগকে পাবেন। হয়তোবা তারা সংগঠিত হতে পারছে না, হয়তোবা তারা জানের ভয়ে, হয়তোবা তারা জেলের ভয়ে এখনো রাজপথে নেমে রাজপথ গরম করতে পারছে না। এই কালকেই ঘোষণা দেন আর্মি উঠে গেছে, কালকেই ঘোষণা দেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেখেন না রাজপথে আওয়ামী লীগ ছাড়া কাকে খুঁজে পান কিনা। দাঁড়াতেও পারবেন অন্য কোনো রাজনৈতিক দল, বিএনপিকে এখন অনেক বড় রাজনৈতিক দল মনে হয় না। আওয়ামী লীগকে শুধু রাজপথে নামতে দেন, মামলা হামলা দিবেন না, গুম করবেন না, খুন করবেন না, দেখবেন যে রাজপথ একদিনের মধ্যে আওয়ামী লীগ দখল করে ফেলেছে, বুঝেন নাই? আর এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে। এটা আগামীতে সামনে ঘটবে, আর একটু সংগঠিত হতে দেন। নিষিদ্ধ করে রাখলেও ঘটবে, রাজপথে নামতে না দিলেও ঘটবে, কোণঠাসা করে রাখলেও ঘটবে। সংগঠিত হতে একটু সময় লাগবে, কিন্তু ঘটবে। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ চুনুপুটি দল না যে আওয়ামী লীগের কয়েক লক্ষ ভোটার, আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি সমর্থক আছে, লাখ লাখ কর্মী আছে আওয়ামী লীগের। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ যখন রাজপথে নামবে কেউ দমিয়ে রাখতে পারবেন না, এটা 100%। কোটি মানুষের টিমই কাজ করছে, কোটি মানুষের রাজপথে নেমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। তাই জুলকারনাইন সাহেব কিছু মাস আগে যে কথাগুলো বলেছে, যারা এখন এই কথাগুলা বিভিন্ন জায়গায় আবার তুলে আনতেছেন, সকলকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, আন্তাজে ঢিল মেরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, উত্তেজনা সৃষ্টি করে লাভ নাই। বাংলাদেশ এমনি উত্তেজিত হয়ে আছে। শেখ হাসিনাকে কখন দেশে ফিরে আনবে? সাধারণ জনগণ বসে আছে, ক্ষোভ নিয়ে বসে আছে। সুযোগ বুঝে সাধারণ জনগণ রাজপথে ঠিকই নামবে, তাদের দাবি আদায় করবে। জনগণ খুবই কষ্টে আছে, ব্যবসায়ীরা খুবই কষ্টে আছে, হয়তোবা ভয়ে এখন বিএনপিকে তেল মারছে, ডক্টর ইউনূসকে তেল মারছে। তেলও শেষ হয়ে এসেছে জনগণের কাছে, মারতে মারতে আর মারার জন্য তেলও নাই জনগণের। কথা বুঝতে পেরেছেন? জনগণ এখন শেখ হাসিনার অভাব বুঝতে পারছে। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল হারে হারে জনগণ টের পাচ্ছে। তা না হলে 16-17 মাসে এই পরিস্থিতি বাংলাদেশ হতো না, যে শেখ হাসিনা অনেক বড় ফেসিস্ট ছিল, শেখ হাসিনা গণহত্যাকারী ছিল। তার প্রতি 16-17 মাস পরে বাংলাদেশের মানুষ এত ভালোবাসা কেন দেখাবে? তার মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, জনগণ এখন রিয়েলাইজ করতে পারছে। জনগণ 5 আগস্ট জনগণকে যে ব্রেনওয়াশ করে রাজপথে নামানো হয়েছে, জনগণ এখন সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করলাম। আমরা শেখ হাসিনার মতো নেত্রীকে রাজপথে নেমে পতন করে আরেকটা বড় দানবের হাতে তুলে দিলাম। সেই দানবগুলা শেখ হাসিনা 16-17 বছরে যা দুর্নীতি করে নাই, তারা 16-17 মাসেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, দুর্নীতি করে শেষ করে দিয়েছে, গুম হত্যা করে শেষ করে দিয়েছে। বাংলাদেশের আর কিছু অবশিষ্ট রাখেনি। নারীরা সেভ না, ছেলেরাও সেভ না। মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হয়, রাস্তার মধ্যে ধরে নিয়ে গিয়ে নারী বলাৎকার হয়। তাহলে কারা সেভ? সাধারণ মানুষও সেভ না। চিন্তা বেড়ে গিয়েছে, হত্যা বেড়ে গিয়েছে, গুম বেড়ে গিয়েছে। বাংলাদেশের কোন সেক্টর এখন সেভ না, কোন সেক্টরের মানুষ নিরাপদ না। প্রত্যেকটা জায়গায় মতের যখন মিলন হয় না, তখন গিয়ে তার উপর মপ করা হয়। কথা হচ্ছে যে শুধু এই সরকারের গুণগান গাইতে হবে, এনসিপি গুণগান গাইতে হবে, বিএনপি গুণগান গাইতে হবে, জামাতের গুণগান গাইতে হবে। ওদের গুণগান না গিয়ে যদি সঠিক কথা বলা হয়, আওয়ামী লীগের পক্ষে কিছু চলে যায়, তখন বলা হবে আওয়ামী লীগের দোষ, তখন আবার তাদের উপর মপ করা হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, জেলে ভরে দেওয়া হবে, তা না হলে চাঁদা দাবি করা হবে। এভাবেই চলছে বাংলাদেশ। এই সকল বিষয়কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন আবার মার্কেটে নিয়ে আসা হয়েছে। 14 জনের টিম আবার সক্রিয় হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা আবার অ্যাক্টিভলি কাজ করছে। আরে ভাই, কোটি কোটি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দোয়া করছে এবং টিম হয়ে কাজ করছে। এটা তো ওপেন সিক্রেট। 14 জন 15 জন সংখ্যা দেওয়ার কি আছে? ভাওতাবাজি, এ সকল ভাওতাবাজি দিয়ে জনগণকে ব্রেনওয়াশ করতে পারবেন না, উত্তেজিত করতে পারবেন না এবং
আওয়ামী লীগের উপর যে ঘৃণার চাষ হয়েছে সেটাও আর ঢুকিয়ে দিতে পারবেন না। জনগণ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে না, জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে। জনগণ চায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক, জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে পারে। এটাই জনগণ হচ্ছে। আপনারা বলেন না আওয়ামী লীগকে জনগণই প্রত্যাখ্যান করেছে, 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে। আসল রায় তো জনগণের ভোট, নির্বাচন আসতে দেন না। জনগণ কি রায় দেয় জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে। আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছেন না? গণতন্ত্রের কথা বলেন না, তার মানে কি আপনারা গালবাস, মুখে বলেন একটা, মনের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে, সে কারণে ভোটে আসতে দিচ্ছেন না। এত জনপ্রিয়তা আপনাদের, এত বড় দল আপনারা, তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিচ্ছেন না? জনগণ এখন বুঝে না, ভালো করেই বুঝে। আওয়ামী লীগ এই অবস্থায় যদি নির্বাচনে আসে, একজন কলা গাছ যদি প্রত্যেকটা আসনে দাঁড়ায়, সকলে জয়লাভ করবে। অন্তত একদম খারাপ পরিস্থিতি হলে 100টা আসন পাবে যদি সরকার গঠন না করে। কারণ আওয়ামী লীগ আপনারা বিরোধী দল হিসেবেও চাচ্ছেন না, কারণ বিরোধী দল হিসেবেও যদি আওয়ামী লীগ চলে আসে, আপনাদের এই সকল অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ 1 বছর 2 বছর পরে আন্দোলন শুরু করবে, আপনাদের সরকার পতন হয়ে যাবে, আওয়ামী লীগ আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আবার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই ভয়ে তো আমরা সকলেই বুঝি, তাই প্রপাগান্ডা ছড়ানো বাদ দেন। একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসেবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসেবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন। কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল, আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পারি না। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়। মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি, এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, তার আগেই বলতে হচ্ছে
আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন, যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে। এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্কবার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। শেষত দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।